নজরুলকে নিয়ে আহমেদ ছফা প্রায় 30 পৃষ্ঠার একটা প্রবন্ধ লিখেছেন, নজরুলের কাছে আমাদের ঋণ। তো এটা সম্পূর্ণ ভুলে ভরা, এবং আরও দুইজন প্রচণ্ডভাবে নজরুলকে নিয়ে ভুল অ্যানালাইসিস করেছেন। একজন হলো বুদ্ধদেব বসু আর একজন জীবনানন্দ দাশ। নজরুলকে জীবনানন্দ দাশ এবং ইরা এই ইসের সাথে তুলনা করেছেন। জীবনানন্দ দাশ এবং বুদ্ধদেব বসু এরা নজরুলকে তুলনা করেছেন মতিলাল মজুমদার ও সত্যেন্দ্রনাথ দত্ত, এরাও প্রচুর আরবি শব্দ ফার্সি শব্দ ব্যবহার করেছেন। কিন্তু আহমেদ ছফা এই জায়গাটাই সঠিক, যে আহমেদ ছফা বলেছেন যে তারা হলো গিয়া প্রমোদ চৌধুরী বা এরা হলো গিয়া টেস্ট পরিবর্তনের জন্য তারা এই আহমেদ নাম কি বলে সত্যেন্দ্রনাথ দত্ত বা মতিলাল মজুমদার যে আরবি ফার্সি ব্যবহার করেছেন সেগুলো হলো টেস্ট পরিবর্তন, রুচির পরিবর্তন। যেমন ফিরনির মধ্যে 2-4টা কিশমিশ দিলে যেমন স্বাদ হয়, এটা টেস্ট পরিবর্তনে তাদের উদ্দেশ্য ছিল, সৌজন্য উদ্দেশ্য ছিল। কিন্তু আহমেদ ছফা এটা সঠিকভাবেই বলেছেন যে নজরুলের ছিল ঐতিহাসিক কর্তব্যবোধ। এই জিনিসটা ঠিক ক্লিয়ার হয় না, কথাটা বললে তার নিগুড় অর্থটা এরা বুঝে নাই। বাঙালি মুসলমান বেশিরভাগ ক্ষেত্রেই সেই জিনিসটা পরিপূর্ণভাবে করতে পারে না, কারণ নজরুলের যে রসদ ভাণ্ডার ছিল, যে ভাণ্ডার যেখান থেকে তিনি তার সমস্ত কাব্য উপাদানগুলো নিয়েছেন, সেটা হলো গিয়া নজরুলের কাব্য উপাদান। আর তার সাথে জীবনানন্দ দাশ এবং বুদ্ধদেব বসু এবং এই আহমেদ ছফা কেন নজরুলকে বুঝতে পারলেন না? কারণ এদের রসদ ছিল বিশেষত বার্টন রাসেল, ক্লাইভ বেল, এদের রসদ ছিল বঙ্কিম এবং নাম কি বলে বঙ্কিম ছিল, এবং আরেকজন রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল লেখালেখি শুরু করেন 1921 সালের দিকে, তখন রবীন্দ্রনাথের বয়স হলো গিয়া পাক্কা 60 বছর। মানে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন সেটাও প্রায় 7 বছর হয়ে গেছে। 51 বছর বয়সে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাইলে প্রায় 52 বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার আগেই তার মানে বিস্তৃত লেখা হয়ে গেছে। প্রবন্ধর প্রায় 15টা প্রবন্ধ বই লিখে ফেলেছেন ওর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া 400 পেজের অত্যন্ত যুক্তিপূর্ণ লেখা, 4 অধ্যায়, তারপরে এইগুলা সব লেখা শেষ। শরৎচন্দ্র প্রচণ্ডভাবে তার লেখালেখি চলমান। মাইকেলের উত্তরাধিকার ইসের ছিল নজরুল, বিদ্যাসাগর, বঙ্কিমের সমস্ত লেখাগুলোর উত্তরাধিকার নজরুলের ছিল। কিন্তু এই সমস্তগুলো কিন্তু এইগুলো সম্পর্কে আহমেদ ছফাও জানতেন, নাম কি বলে বুদ্ধদেব বসু এবং এই জীবনানন্দ দাশ, এরাও জানতেন নজরুল সম্পর্কে, যে নজরুলের এইসব ভাণ্ডার থেকে তিনি নিয়েছেন। কিন্তু যেটা জানতেন না সেটা হলো গিয়া মির্জা গালিব থেকে যে নজরুল নিয়েছেন। মির্জা গালিবের কাব্যগ্রন্থগুলো এভাবে পড়া ছিল না, এই বুদ্ধদেব বসুরও ছিল না, জীবনানন্দ দাশেরও ছিল না, আর ইসেরও ছিল না, এই যে নাম কি বলেন এই আহমেদ ছফারও ছিল না। তা আহমেদ ছফা তো মুসলমান হিসাবে তার কর্তব্য ছিল যে আল্লামা ইকবাল বা এই আল্লামা ইকবাল বা এই নজরুলের আরেকটা ছিল ফার্সি কাব্যগ্রন্থ। আল্লামা ইকবাল বা গালিব এগুলো তো পড়ার কথা ছিল, ফার্সি কাব্যগ্রন্থ এগুলো পড়ার কথা ছিল আহমেদ ছফার। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে আমরা এখন রবীন্দ্র যুগে বসবাস করি। রবীন্দ্রনাথ মানে তার এই যে ক্ষুদিত পাষাণে তিনি বলেছেন যে ফার্সি মানুষকে মোহগ্রস্ত করে এবং তোমাকে পাগল বানিয়ে ছেড়ে দেয়। তো এই যে ক্ষুদিত পাষাণ তো সবারই পড়া ছিল, বাঙালি যারা কাজী আব্দুল ওয়াদুদ থেকে শুরু করে এই কাজী আব্দুল ওয়াদুদ বা এই মুসলমান যারা, এরা রবীন্দ্র পড়া প্রভাবিত হয়ে এই ফার্সি পড়া পরিত্যাগ করেছে আর উর্দু পড়া পরিত্যাগ করেছে। ফলে কাজী আব্দুল ওয়াদুদ আরেকটা সমস্যা ছিল, কাজী আব্দুল ওয়াদুদ ইকবালের সমালোচনা করে, ইকবালকে পড়েছেন ঠিক, কিন্তু ইকবাল শুধুমাত্র ফার্সি বা উর্দু প্রোডাক্ট না, তাকে বুঝতে গেলে আপনার জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন, এই তারপরে ডাচ দর্শন,
হ্যাঁ, তারপর বেলজিয়ামের যে দর্শনগুলা, মানে পশ্চিম ইউরোপের দর্শন, তার সঙ্গে আমেরিকান দর্শন, বিশেষ করে র্যালফ ওয়াল্ডো এমারসন থেকে হেনরি থিওরি থেকে শুরু করে এদেরকে যদি উইলিয়াম জেমস থেকে, এগুলো সব কিন্তু আল্লামা ইকবাল পড়া ছিল। তো এগুলো যদি আপনি না পড়েন তাহলে আল্লামা ইকবালকে বুঝতে পারবেন না। তাই আজ এই যে কাজী আব্দুল ওয়াদুদ আল্লামা ইকবালের সমালোচনা করেছেন, এগুলো কিছু হয়নি। আল্লামা ইকবাল বা 2টা প্রবন্ধ গ্রন্থ লিখেছেন কাজী আব্দুল ওয়াদুদ, কিন্তু 2টাই অতিমাত্রা জঘন্য। এই জিনিসগুলো আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এই আল্লামা ইকবালকেই যে তিনি বুঝতে পারেননি, তাহলে নজরুলকে তিনি বুঝবেন কী করে? কারণ আল্লামা ইকবালের প্রচণ্ড প্রভাব ছিল এই নজরুলের উপরে। তো সেইটার আমি একটু প্রমাণ দিই কীভাবে। যে নজরুলের একটা বিখ্যাত গান আপনারা অনেকেই শুনে থাকেন, সেই গানটা হলো গিয়া যে নজরুলের একটা বিখ্যাত গান আছে, সেই গানটা হলো গিয়া যে ঘুমিয়েছিলাম কি বকুল চাপার বনেতে মোর চাঁদের স্বপন জাগালে, হ্যাঁ, ঘুমিয়ে তোমার টানে হে দরদি বদল খেয়ে যায় কাঁদন নদী, পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম ভাঙালে, বকুল চাপা বনেতে মোর চাঁদের স্বপন জাগালে, ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি বিজন ছিলেন নিঞ্জলে, পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম ভাঙালে। তাহলে এই যে নজরুলকে বলা হয় যে বাঙালি মুসলমানের যে ঘুমটা এটা ভাঙিয়েছে, নজরুল ঘুম ভাঙালে কি, এই জিনিসটা বুঝতে হবে। যে নজরুলের যে এই যে পূর্ণ ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি বিজন ঝিলের নির্জলে, যে আমি একটা এই পদ্ম, কুমুদ মানে পদ্ম, যে আমি ঘুমিয়েছিলাম কুমুদ কুড়ি বিজন ঝিলের নির্জলে, পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম ভাঙালে। তো বলছে যে আমি একটা এই ইসের পদ্ম ফুলের কুড়ি, একটা পদ্ম ফুল কিন্তু কাদা মাখা পুকুরে হয়, এ তো বিজন ঝিলেই সাধারণত পদ্ম ফুল হয়, এই জন্য বলে গোবরে পদ্ম ফুল। তো গোবরে না হলেও এটা হয় হলে গিয়ে একটা বিরাট জলাধি, একটা পুকুর, একটা বিরাট পুকুর, যেটা কাদায় যেখানে মানুষ যায় না, বনের মধ্যে, সেখানে কিন্তু লাল কমল নীল কমল বিভিন্ন রকম পদ্ম ফুল ফুটে থাকে। তো এই কথাটাই বলতেছেন, নাম কি বলে নজরুল ইসলাম তার গানে, যে ঘুমিয়েছিলাম কুমুদ করে বিজন ঝিলের নির্জলে, আমি একটা বিজন ঝিলের নির্জলে আমি করেছিলাম, এই ডুবেছিলাম, ঠিক আছে। তাহলে সেখানে মানে সেই জায়গাটায় কেন মানে তো পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম ভাঙালে, যে এখানে এই চাঁদের প্রভাবে বলা হয় যে এই ফুলগুলা কুড়কুড়িগুলা তখন কি করে সে ফুটে ওঠে, নাম কি বলেন, এই চাঁদের প্রভাবে এই বিরাট যে এই ফুলগুলা পদ্ম ফুল সেগুলো ফুটে ওঠে। তো পদ্ম পাতাও কিন্তু বিশাল হয়, এই জিনিসগুলো পদ্ম পাতা পদ্ম ফুল দেখার মতো জিনিস। এই পদ্ম পাতা পদ্ম ফুল কেন এত চমৎকার হলো, এই জিনিসটা যেন পূর্ণ শশী। কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে যে ইকবালের প্রভাব কতখানি ছিল এবং বঙ্কিমের কিন্তু প্রভাব ছিল ইসের পরে, এই নাম কি বলে এই ইসের নাম কি বলেন নজরুলের উপরে। তো এখানে এই আমরা যে একটা জাতির জাগরণের ক্ষেত্রে মোহাম্মদ আজম তার এই নজরুলের প্রভাবটা বিস্তারিতভাবে আলোচনা করেছেন, তার ইউটিউব ভিডিওগুলো পাওয়া যায়, দেখতে পারেন। তো নজরুলের বাঙালি মুসলমান জাগরণের পিছনে নজরুলের একটা বিরাট প্রভাব ছিল, আর নজরুলের জাগরণের পিছনে কার প্রভাব সেটা নিয়ে এখানে আলোচনা করছি। নজরুলের জাগরণের পিছনে প্রভাব ছিল, নজরুলের জাগরণের পিছনে প্রভাব ছিল হলো গিয়া এই নাম কি বলে, নজরুলের জাগরণের পিছনে প্রভাব ছিল আল্লামা ইকবালের। সেই গানটা খেলবে যে परेशान होकर मेरा खाक आखिर दिल ना बन जाए, जो मुश्किल अब है फिर वही मुश्किल ना बन जाए, परेशान होकर मेरा खाक आखिर दिल ना बन जाए, যে যন্ত্রণায় দগ্ধ হয়ে আমার এই মাটি হয়তো হৃদয় হয়ে যাবে সম্পূর্ণ, আখির দিল না বান যায়, जो मुश्किल अब है यार अब फिर वही मुश्किल ना হয়ে যায়। এই যে এখন যে আমার যে মুশকিল আছে, যে আমার যে এখন বিপদের মধ্যে আছে, সেই বিপদটা আবার না হয়ে যায়। এখানে অনেক লাইন আছে, শেষ 2 লাইন কি বলতেছে, পুরু যে আদমে খাকি সে নানজুম শাহেম জাতি হ্যাঁ মেরা টুটা হুয়া তারা মেহকা মিলনা বান যায়। এখানে বলতেছে যে এই একটা মানুষ যখন উপরে উঠে তখন কি হয়, যে উরুজ আদমে খাকি সে নানজুম শাহেম জাতি হ্যাঁ, যখন একটা উপরে উঠে একটা
মানুষ যখন মাটির মানুষ যখন উপরে ওঠে তখন তারারা ভয় পেয়ে যায়, আর এই মেরা টুটা হুয়া তারা মেহ কামেল না বান যায়, যে আমার যে ছিন্ন নক্ষত্র সেটা পূর্ণচন্দ্র না হয়ে যায়। তা আল্লামা ইকবাল নিজেকে পূর্ণচন্দ্র হিসেবে দাবি করছেন। তো এই যে পূর্ণচন্দ্রের প্রভাবেই কিন্তু ঈশ্বরের এই পরিপূর্ণ বিকাশটা হয়েছিল। কার পরিপূর্ণ বিকাশ হয়েছিল? এটা হলো গিয়া নজরুলের। নজরুল বলছিলেন যে ঘুমিয়েছিলাম কুমুদ করি বিজন ছিলেন নীল জলে, পূর্ণ শশী তুমি আসি আমার সে ঘুম ভাঙালে। যে আমি একটা কুমুদ করি, একটা এই মানে ছোট্ট একটা ঈশ্বরের করি, এই নাম কি বলে, যেটা পদ্ম ফুলের কুড়ি, সেটা একটা বিজন ঝিলের নীল জলে আমি ঘুমিয়েছিলাম। সেই জায়গাটায় তুমি এসে আমাকে, তুমি আমার ঘুমটা আমি ভাঙালে আমি প্রস্ফুটিত হয়ে গেলাম। এই যে পদ্ম ফুল হিসাবে নজরুল বিকাশ হলো, সেটা কিন্তু আল্লামা ইকবালের ওই কবিতাটা থেকে আমি একেবারে পুরোপুরি রেফারেন্স দিয়ে বুঝাইলাম। এখানে আরেকটা জিনিস বোঝার আছে, নজরুল বঙ্কিম সম্বন্ধে কী বলছেন। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বাংলায় কিন্তু অনেকেই একটা ভুল বুঝে কাজী আব্দুল ওয়াদুদ তার লেখায় বঙ্কিমের সাথে আল্লামা ইকবাল তুলনা করেছেন, কিন্তু আমি বিস্তারিতভাবেই বলেছি যে বঙ্কিমের সাথে ঈশ্বর তুলনা হয় না। কারণ বঙ্কিম ছিলেন 95 সাম্প্রদায়িক। বঙ্কিম কখনোই আল্লাহ নবীকে নিয়ে একটা কবিতাও লেখেন নাই, একটা উপন্যাস লেখেন নাই, একটা লেখেন নাই। কিন্তু আল্লামা ইকবাল কিন্তু দেবতা রাম, দেবতা শিব, বার্তারি হরি, তারপরে এই নাম কি বলে এই বিশ্বমিত্র, তারপরে মানে অনেক অনেক কবিতা লিখেছেন হিন্দু ধর্মের নিয়ে কাজে এই তাদের প্রশংসা করে, দেবতা রাম বা শিবের প্রশংসা করে, তারপরে কিন্তু কেউ তাকে কাফির বলে না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই বঙ্কিম যেখানে সাম্প্রদায়িক, যেখানে মিথ্যুক, যেখানে বর্ণবাদী, বঙ্কিম কী করছেন? বঙ্কিমের জীবদ্দশায় কিন্তু এই লিঙ্কনের মতো মহিরুর জন্ম, র্যালফ এমারসনের মতো মহিরুর জন্ম, যেখানে সাদা কালো সমান সবাইকে বলছে। কিন্তু বঙ্কিম বলতেছেন যে উত্তরের সাদারা দক্ষিণের সাদাদের আক্রমণ করেছে, কারণ দক্ষিণের সাদারা দক্ষিণের কালোদের ভাই বলেন। অথচ ঘটনাটা যে এই যে যখন আঙ্কেল টমস কেবিন পড়ি, এমন কোনো মানুষ নাই যার চোখ থেকে পানি পড়ে যাবে না। কারণ এখানে বোঝাচ্ছেন আঙ্কেল টমস কেবিন যে এই আঙ্কেল টম কত ভদ্র একজন মানুষ, কিন্তু দেখা যায় যে ওই তাদেরই যারা কালো মানুষ, এরকম ভালো ভালো কালো মানুষের কী করছে, এই হয় স্বামীকে রেখে বউকে বিক্রি করে দিচ্ছে, বউকে রেখে ছেলেকে বিক্রি করে দিচ্ছে, ছেলেকে রেখে মাকে বিক্রি করে দিচ্ছে, মাকে রেখে স্বামীকে গরু ছাগলের মতো বেঁচে বিক্রি হচ্ছে। এবং দেখা যাচ্ছে একজন নারীর 1 বছর বা 2 বছর বয়সী বাচ্চাকে বিক্রি করে দিচ্ছে, মা তখন সুইসাইড করছে। এই যে ট্র্যাজেডিগুলো হচ্ছে, তার বিরুদ্ধে ছোট উত্তরে বিবেকবান মানুষ, দক্ষিণের যারা অর্থকে গুরুত্ব দিচ্ছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন লিঙ্কন। এবং লিঙ্কন যখন মারা যায়, যুদ্ধের শেষের প্রায় 1 বছরের মধ্যেই কিন্তু লিঙ্কন মারা যায়। লিঙ্কন মারা যাওয়ার ফলে কিন্তু গোটা ইংল্যান্ডের মানে হৃদয়ে, আমেরিকার হৃদয় কাঁপতে থাকে। তখন ওই ওয়াল্ট হুইটম্যান কবিতা লেখলেন, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। গোটা যখন বিজয় অর্জিত হয়েছে, তখন কি হচ্ছে যে সবাই কান্নাকাটি করতেছে। তাই এই যে এই বর্ণবাদের বিরুদ্ধে যে হেনরি ডেভিড থোরো বা এই এমারসন বা লিঙ্কন, এরা যখন কথা বলতেছেন, জাতির পরিবর্তন আনতেছেন, তখন এই বঙ্কিম এতটাই বর্ণবাদী, তিনি বলছেন যে উত্তরের সাদারা দক্ষিণের সাদাকে দক্ষিণের সাদাকে আক্রমণ করেছে, কারণ দক্ষিণের সাদারা দক্ষিণের কালোদেরকে ভাই বলেনি। তো এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। এইরকম মিথ্যাচার, মিথ্যা কথা বা বঙ্কিম এইরকমই বর্ণবাদী ছিলেন। এবং ইসলাম সম্বন্ধে ইতিহাসকে বিকৃত করে, সেগুলো আপনি যদুনাথ সরকারের লেখায় পাবেন যে কীভাবে তিনি ইতিহাসগুলো বিকৃত করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো ফলে পাকিস্তানের জন্মদাতা অনেকেই বলেছেন যে ওই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো কাজে এই বঙ্কিম সম্বন্ধেও কিন্তু একটা ভালো কথা বলছেন। কে বলছেন? এই নজরুল। এই তিনি কি বলছেন যে বঙ্কিম নাম কি বলে, এই এদো পুকুরেও, ছোট পুকুরেও কিন্তু একটা জোয়ার তুলে দিয়েছে। তো এই কথাটা তিনি আসলে বলতে চেয়েছেন ইকবাল সম্বন্ধে, বলেছেন বঙ্কিম সম্বন্ধে। এটা বুঝতে হবে যে
ইকবাল বাংলার এদুপুকুরেও, কারণ বাংলার লোকেরা তো অতটা উর্দু বুঝে না। একটা আশরাফ আত্রাফের একটা ইয়ে আছে, যারা বাংলার যারা আশরাফ তারা কিন্তু উর্দুটাকে বুঝতেন। তাদের সংখ্যা ছিল, বা এই ব্রিটিশ শাসনের ফলে মানে আশরাফরাও আত্রাফের পজিশনে চলে গিয়েছিল, তাদের আর্থিক অবস্থা খুবই করুণ হয়ে গিয়েছিল। তো এই আশরাফ শ্রেণীটা ধ্বংস হয়ে গিয়েছিল। বাংলার যারা একটু বংশজ, যাদের একটু আর্থিক অবস্থা ভালো, তাদের ইটা ধ্বংস হয়ে গিয়েছিল। ধ্বংস হয়ে যাওয়ার ফলে এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে এই যে আশরাফ আত্রাফের যে জিনিসটা, সেই জিনিসটা ধ্বংস হয়ে যাওয়ার ফলে বাংলায় উর্দু সাহিত্যটা বুঝতেন না। তো এই সময় নজরুল বাসা ছিল বর্ধমানে এবং তার পরিবার ছিল উর্দুকে বুঝতেন, উর্দু ছিল তার মাতৃভাষা। তো কাজী নজরুল আশেপাশে যখন তিনি কলকাতায় আসলেন, কলকাতায় চর্চা করছে সবাই বাংলা, এবং তিনি পড়াশোনা করেছেন, পালিয়ে এসেছিলেন ওই বর্ধমান থেকে। তিনি এই নাম কি বলে ময়মনসিংহের দরিরামপুর হাই স্কুলে ভর্তি হয়েছিলেন। হ্যাঁ, তো এই সব জায়গায় তিনি বিয়ে করেছিলেন। একবার মুসলমান মেয়েকে বিয়ে করতে গিয়েছিলেন, পরে একটা হিন্দু মেয়েকে বিয়ে করেছেন। এরা বাঙালি। তো কাজী নজরুলের মধ্যে একটা উর্দু আর বাংলা সংমিশ্রণ ঘটেছে। তো তার ফলে উর্দু এলাকায় যে একটা প্লাবন শুরু হয়েছে, জোয়ার শুরু হয়েছে, যে ইকবাল চন্দ্রের প্রভাবে গোটা উর্দু উত্তর ভারত দক্ষিণ ভারত ইকবালের বন্দনায় ভেসে যাচ্ছে। আর বাংলায় তখন প্রভাবকার বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ। তাহলে জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে দুই দিককার যদি আপনার নলেজটা থাকে, তখন আপনি নজরুলকে বুঝতে পারবেন যে নজরুলের প্রভাবে যে এই ঐতিহাসিক কর্তব্যবোধ। আহমেদ ছফা যেটা বলেছেন যে নজরুলের মধ্যে আরবি ফার্সি ব্যবহার ছিল ঐতিহাসিক কর্তব্যবোধ। এবং আহমেদ ছফা আরেকটা জিনিস এখানে বলার চেষ্টা করেছেন, সেটা হলো গিয়া যে এই বঙ্কিম বলছেন যে মুসলমানদের লেখায় পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যায়। তাহলে এই মানে পেঁয়াজ রসুনকে ওরা একটা পবিত্র মনে করে না, সাফসুতরা বঙ্কিমের লেখাগুলো। আসলে কি সাফসুতরা? বঙ্কিম বা ইসের লেখাগুলো আপনি যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে তাদের লেখায় 0% আরবি ফার্সি। ওই সময় ওরা একটা আরবি ফার্সি থেকে বাংলার ডিকশনারি বিক্রি করতো এই বাঙালি হিন্দুরা। সে উদ্দেশ্য ছিল যে বাংলা যখনই তারা এই মানে বাংলায় ব্যবহার্য আরবি ফার্সি শব্দ পাওয়া যাবে, সেটাকে বাংলা দিয়ে রিপ্লেস করে তারা এই যারা এই সাফ সুতরা করার, তো সাফ সুতরা করলে অনেক সময় হয় কি প্রয়োজনীয় ভিটামিনটাই তখন হারিয়ে যায়। তো প্রয়োজনীয় ভিটামিন বাংলা সাহিত্যকে হারিয়ে ফেলেছিল। তা নাম কি বলে, বিশেষ করে মাইকেল মধুসূদনের যদি আপনি লেখা পড়েন, এই মাইকেল মধুসূদন এত চমৎকার, এত মেধাবী একজন মানুষ যে এই জামানায় এসেও তিনি একটা কী লিখতেছেন, মহাকাব্য লিখতেছেন মেঘনাদবধ, কিন্তু সেই মহাকাব্য কেউ পড়ে না। কারণ কি, ওই যে দুর্বোধ্য তৎসম শব্দগুলো এই লিখেছেন, তাতে আমরা মনে করি যে মাইকেল অত্যন্ত পণ্ডিত, কিন্তু তার লেখা পড়ে দেখার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে না। কারণ আমরা মিল্টনই পড়তে পারি। মিল্টন মাইকেলের থেকে অনেক বেশি আধুনিক, এবং মিল্টনে যে গণতান্ত্রিক চেতনাটা আছে সেটা কিন্তু এদের মধ্যে নাই, বাঙালি হিন্দুর মধ্যে নাই। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সমসাময়িক রাজনীতি বা ইন্টারন্যাশনালিজম যেটা মিল্টনের মধ্যে আছে, সেটা কিন্তু আমরা এই মাইকেল মধুসূদন, বঙ্কিম বা বিদ্যাসাগরের মধ্যে পাই না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে নজরুলের আরেকটা জিনিস কিন্তু সেখানে সম্পূর্ণভাবেই অ্যাভয়েড করে গেছেন। ঐতিহাসিক দায়বোধ শুধু আছে, ঐতিহাসিক দায়বোধটা আগে ব্যাখ্যা করে নিই, তারপর ওটা আমি ব্যাখ্যা করব। তো ঐতিহাসিক দায়বোধটা কি? ঐতিহাসিক দায়বোধ হলো গিয়া যে যখন আমরা ফার্সিকে বলা হয় যে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা, এটা আমার কথা না, এটা একজন হিন্দু পণ্ডিত, ভাষা নিয়ে তার সবাই তাকে মানে সুনীতি চট্টোপাধ্যায়। তিনি 88 বছর বেঁচে ছিলেন। তো সুনীতি চট্টোপাধ্যায়কে রবীন্দ্রনাথ ঠাকুরও ভয় পেতেন। তো ওই সুনীতি চট্টোপাধ্যায় কিন্তু এই যে ফারহাঙ্গে জাদিদ নামে আর যে উর্দু ডিকশনারি, উর্দু বাংলা ডিকশনারি পাওয়া যায়, তার কিন্তু ভূমিকা লিখে দিয়েছিলেন। এই ফারহাঙ্গে রাব্বানি, ফারহাঙ্গে জাদিদ, এগুলো ভূমিকা লিখে দিয়েছিলেন সুনীতি চট্টোপাধ্যায়। ওখানে তিনি বারবারই বলেছেন যে উর্দুর জন্ম হলো গিয়া 4টা ভাষার মিশ্রণে। একটা হলো গিয়া বাংলা, উর্দুর জন্ম হলো গিয়া আরবি, ফার্সি, তুর্কি এবং বাংলা, আরবি, ফার্সি, তুর্কি এবং হিন্দি। তাহলে এই যে 4টা, তাহলে কি আরবি আকাল, ফার্সি সাক্কার, তুর্কি হুনর এবং বাংলা হলে হিন্দি হলো নামাক, এই 4টা। তাহলে আরবি এটা কী বলতেছেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে সুনীতি চট্টোপাধ্যায় উর্দুর শ্রেষ্ঠত্ববোধ সম্পর্কে তিনি বলতেছেন যে উর্দুতে আরবি আকাল, আরবির জ্ঞান আছে, ফার্সি সাক্কার, ফার্সির মিষ্টতা আছে, সাক্কার মানে চিনি,
এই তুর্কি হুনার, এর মধ্যে তুর্কি শিল্পকলাও আছে, আর্ট আছে এই কি উর্দুর মধ্যে, এবং হিন্দির নিমকও আছে, হিন্দির লাবণ্য আছে। তাহলে এই যে চারটা ভাষার মিশ্রণে যেটা লাবণ্যময় উর্দু ভাষা তৈরি হলো, এর পিছনে কিন্তু ওইখানে তিনি আরও বলতেছেন ওই ভূমিকাতেই, নাম কি বলে, পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হলো গিয়ে ফার্সি। তাহলে কেন পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হলো ফার্সি? কারণ এই আরবরা যখন মানে জয় করলো, ইরান জয় করলো, তখন কিন্তু তার আগে কিন্তু ওদের যে লিপি ছিল, এরা কিন্তু বাম দিক থেকে ডান দিকে লিখতো, কিন্তু পরবর্তীতে ডান দিক থেকে বাম দিকে লেখে আরবি হরফে লেখা শুরু করলো, এবং তার সাথে 8-9টা হরফ বেশি যোগ করে নিল, যেগুলো আরবির মধ্যে মাত্র 26টা হরফ আছে, কিন্তু সেগুলো দিয়ে কিন্তু সব কিছু ফার্সি লেখা যায় না। তো 8-9টা যোগ করে তাহলে কী হলো, 26টার সাথে 34টা হয়ে গেল, যাতে প শব্দটা কিন্তু ফার্সিতে আছে, আরবিতে নাই। তো এই জিনিসটা বুঝতে হবে, পে আলিফ বা পা যোগ হলো, পে শব্দটা যোগ করা হলো ফার্সিতে। তো এই ফার্সি লিপিতে কিন্তু পরবর্তীতে আমরা তুর্কি মানে এই উর্দুটা লেখা শুরু হলো। তাহলে এই যে ফার্সি, এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে, ফার্সি কিন্তু এই আরবি ভাষাটাকে অ্যাডপ্ট করলো, তার সঙ্গে কিন্তু তাদের নিজস্ব লিপি বাম দিক থেকে যারা যেটা লিখতো কিলোকাকার লেখা, ওটাকে বাদ দিয়ে দিল। কিন্তু এই নিজেদের যে ভাষা ফার্সি শব্দগুলো তারা বাদ দিল না, আরবি শব্দগুলো যোগ হলো। তার ফলে কি হলো, শির এবং শাক্কার, এটা যদি আপনি দুধের মধ্যে চিনি দেন, খুব স্বাদের একটা জিনিস হয় না? তো সেরকম যখন আরবিটা ফার্সির ভিতরে মিক্সচার হলো, তখন কিন্তু অত্যন্ত মিষ্টি একটা ভাষা হয়ে গেল। তো সেই আরবি মিশালো ফার্সি যখন আবার এই হিন্দির মধ্যে উর্দু জবান তৈরি করলো, উর্দুকে গানের জন্য সুরেলা ভাষা হিসাবে বিশাল একটা ভান্ডার তৈরি হলো। এই নাম কি হলো, উর্দু কী করে, ফার্সি ভাষা থেকে যে কোনো কিছু নেয়, হিন্দি ভাষা থেকে কিছু নেয়, আরবি থেকে কোনো গল্প থেকে সেটা নেয়, তুর্কি থেকে যে কোনো গল্প নেয়। আর যেটা হিন্দি, এখানে একটা সমস্যা হলো, আমি বুঝে বলি, হিন্দিরা তখন কী করলো, যে না আমরা এই উর্দু ইউজ করবো না, সংস্কৃতির দিকে ঝুঁকে পড়লো। কিন্তু এইগুলোকে জনগণ গ্রহণ করলো না। এর ফলাফল কী হলো, যে সমস্ত এই আরবি ফার্সি উর্দু ভাষাটা সমৃদ্ধ হয়ে উঠলো, এবং হিন্দিরাও তখন উর্দুকে ফলো করা শুরু করলো। তখন কি এই সে দেবনাগরী লিপিতে তারা উর্দু ব্যাকরণ, উর্দু যে সাহিত্য, যে ফার্সি সাহিত্য, তুর্কি সাহিত্য, সব কিছুই তখন হিন্দিতে নিয়ে আসলো। তাহলে হিন্দি কী হলো, বাংলার থেকে অনেক উন্নত হয়ে গেল। যদিও বাংলার যে এই গেটে কমতে, তারপরে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কী করলে, জার্মান দর্শন, ব্রিটিশ দর্শন, ফ্রেঞ্চ দর্শন সবই পড়েছিলেন, কিন্তু ওগুলো আনতে তিনি ভয় পাচ্ছিলেন, কারণ কীভাবে ব্রাহ্মণ্যবাদ নষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি কিছু মিথ্যা ঐতিহাসিক উপন্যাস তিনি রচনা করলেন, যেগুলো সময়ের ভারে টিকবে না বলেই মনে হলো। তো কী হলো, একটা তারপরে আসে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমের পরে আসার পরে কিন্তু এই সময় উর্দু এলাকায় কান্নাকাটি শুরু হয়ে গেল। এই জিনিসটা আপনাদের বোঝার একটা ব্যাপার আছে, যে আলতাফ হোসেন হালি তখন তিনি বলতেছেন, জিসনে রাহতে ইশকি সব মিট গয়ে, ইসসে জ্যাদা না মিটানা হারগিজ, ইয়া বাজমে সুখান হ্যায়, বাজমে মাতম নেই, হ্যাঁ এগুলো কথার সভা, এটা কান্নার সভা না, এখানে ইয়া মুনাসিব নেই, রোকে রোলানা হারগিজ, যত রাস্তা ছিল প্রেমের সব হারিয়ে গেছে, जिसने रास्ते इसके सब मिट गए, इससे ज़्यादा ना मिटाना हरगिज, और यह बाजमे सुखम है, बाजमे मातम नहीं, এটা কথার সভা, এখানে এই কান্নার সভা নাই, ইহা মুনাসিব নেই রোকে রুলানা হারগিজ, এখানে নিজে কান্না করে অন্যকেও কান্দা উচিত না। কারণ কি এই সময় বাংলার জাগরণ হয়েছে, বঙ্কিম আর রবীন্দ্রনাথ দুজনে এসে গেছে। তারা কি করতেছে, এই নাম কি বলে, ব্রিটিশ দর্শনকে আনতেছে, বাঙালি শ্রেষ্ঠত্ব প্রচার করতেছে, ইউরোপিয়ান দর্শন শ্রেষ্ঠত্ব প্রচার করতেছে। আর যেমন 1994 সালেই ফার্সির বিরুদ্ধে বিরাট লেখালেখি ফেললেন একটা ক্ষুদ্র পাশার। তো এগুলো তো আবার মানে হিন্দি উর্দুতে ট্রান্সলেট হয়ে ওই উত্তর ভারতের হালি, মির্জা দাগ দেহলভি, তারা তো বেঁচে আছেন, তারা কিন্তু এগুলো উত্তর দিতে পারছেন না। তো ফলে তারা বলছেন যে মির্জা গালিব, সাউদা, জগ, এরা যে একটা যুগ তৈরি করেছিল, সেই যুগটা অন্তর্হিত। এখানে ওই বলতেছেন যে তোমরা মির্জা গালিব এগুলো পড়ো, আর তুমি প্রেমের যে মির্জা গালিব কিন্তু প্রেমের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। মির্জা গালিবের আমার ভিডিও আছে, পরে দেখতে পারেন। আমি এখানে দেখিয়েছি যে মির্জা গালিব ইসলামের ইশকের সাথে খ্রিস্টান লাভের তুলনা করেছেন,
যদিও ইসলামী যে কত মহান সেটা কত সূর্য আর বাতি এরকম তুলনা তিনি করতে পারেন, কারণ ইমানুয়েল কান্ট তো তার পড়া ছিল না। কার পড়া ছিল না? যেটা গেটের পড়া ছিল। ফলে মুসলমানকে সুপারম্যান গেটে বলতে পেরেছেন, কিন্তু এই গালিব কিন্তু মুসলমানকে সুপারম্যান বলতে পারেনি। তো এই গালিবের কাছে যখন স্যার সৈয়দ আহমেদ গেছেন নিয়ে তিনি আইনে আকবরী বা আকবরের আইন টাইন নিয়ে তিনি আলোচনা করতে গেছেন, তো মির্জা গালিব পরামর্শ দিলেন ব্রিটিশরা কিন্তু সহজে যাবে না, তোমার উচিত এখন এই ইংলিশ শেখা, ওই আইনে আকবরী তোমার নিয়ে চর্চা করার দরকার নেই। তো এই আর ব্রিটিশের বা ইউরোপের সভ্যতা প্রশংসাকার একটা লম্বা কবিতা লিখে দিয়েছিলেন মির্জা গালিব, কাকে? ইকে। নাম কি বলে? তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এই গেটের জন্ম কিন্তু মির্জা গালিবেরও 40 বছর আগে, 1749 সালে এই গেটের জন্ম, আর এর জন্ম হলো গিয়ে 97 সালে। তাহলে কত বছর? 48 বছর পরে গেটে জন্ম এই মির্জা গালিব জন্ম। কিন্তু মির্জা গালিব তো গেটে পড়েন নাই, যদিও তিনি সময় টাইম ক্রনিক্যালি মির্জা গালিব গেটের পরে, ঠিক আছে, কিন্তু দর্শনের দিক থেকে মির্জা গালিব অনেক আগে। কার আগে? এই মির্জা গালিবের অনেক আগে। তো ফলে এই এরা কি করতেছে, এই বাংলায় রেনেসাটা হয়েছে হিন্দুস্তানি রেনেসার আগে। তো ফলে বঙ্কিম এবং রবীন্দ্রনাথ এই দুইজন ইসের সামনে এই নাম কি বলে দাগ দেহলভি বা হালি বা শিবলি নোমানি এরা পারতেছিলেন না। কিন্তু যখন ইকবাল চলে আসলো, ইকবাল 1907 সালে তিনি ঘোষণা করে দিলেন যে ইসের সাথে পারা যাবে না, এই নাম কি বলে ইসলামের সাথে পারবেন না, নাম কি বলে, কারণ তিনি এত এত বই পড়েছিলেন আপনি বুঝতেই পারবেন না। আমি বলি বাংলা, আমি চ্যালেঞ্জ করতে পারি যে বাংলার কেউই এই কাজী আব্দুল ওয়াদুদ, মোতাহার হোসেন, কাজী মোতাহার হোসেন চৌধুরী বা এই নাম কি বলে আবুল হোসেন বা এই আহমেদ শরীফ বা শওকত ওসমান বা শামসুর রহমান বা আব্দুর রাজ্জাক কেউই কিন্তু আল্লামা ইকবালের যে এইটা যে 1908 সালে যেটা তিনি প্রেজেন্ট করেছিলেন, যেটা তার মাস্টার্স থিসিস ছিল কেমব্রিজের, যেটাকে তিনি আবার জমা দিয়েছিলেন কোথায়? জার্মানি মিউনিখে, যেখানে তিনি পিএইচডি দিয়ে দিল তারা। কারণ জার্মানরা তার ইন্টারভিউ নিয়েছিল, তাকে পরখ করে দেখেছিল যে এই লোকটা এত পড়াশোনা করেছে এবং এত পড়াশোনা করে এই লেখাটা লেগেছে যে এটা ডক্টরেট ডিগ্রি অনার্সই দিয়ে দেওয়া যায়। তো ডক্টরেট ডিগ্রি নিয়ে ডক্টর ইকবাল দেশে চলে আসলেন। তাহলে এই যে ইকবালের 1907 সালের পর থেকে যে তিনি কাব্যগ্রন্থগুলো সব লেখা শুরু করলেন, তাই নজরুল লেখা শুরু করলেন 21 বছর বয়সে। তাহলে 14 বছর ধরে গোটা ভারতবর্ষের নেতৃত্ব নিয়ে নিয়েছেন রবীন্দ্রনাথের কাছ থেকে আল্লামা ইকবাল। তো এই আল্লামা ইকবালের কে সবাই তুলনা করছে ইসের সাথে, কাকে বলে? বঙ্কিমের সাথে। তো ওই আল্লামা ইকবালের যে চন্দ্রের প্রভাবে আল্লামা ইকবাল তাহলে ইসের যে এই ভান্ডার ছিল, নাম কি বলে, নজরুলের যে ভান্ডার ছিল, নজরুল কাদের থেকে বেশি নিয়েছিলেন তার সাহিত্যের উপাদানগুলো? এক নাম্বার হলো, আর এখানে দুইটা হয়েছিল যে উত্তর ভারত দক্ষিণ ভারতে এই নজরুল আর মানে বঙ্কিমের রবীন্দ্রনাথের প্রভাবে একটা সময় মির্জা গালিব এবং তার প্রেম তত্ত্ব হারিয়ে গিয়েছিল। কিন্তু আল্লামা ইকবাল 1907 সাল থেকে যখন তিনি লেখালেখি শুরু করলেন, 1915 সালে তার 7 বছর পরে তিনি ডেফিনেটলি গোটা ভারতের নেতৃত্ব আল্লামা ইকবাল হাতে চলে গিয়েছিল। এই জন্য যতখানি জ্ঞানের অভাব তার থেকে সদিচ্ছার অভাবটা বেশি ছিল। রবীন্দ্রনাথের সদিচ্ছার অভাব ছিল। রবীন্দ্রনাথ কখনই চাননি যে বাংলায় জার্মান দর্শন চলে আসুক। তো জার্মান দর্শন আসলে কী হবে, যে এই ব্রিটিশ আধিপত্য একদিকে হারিয়ে যাওয়া আর মুসলমানরা একদিকে জেগে উঠবে। তো এই রবীন্দ্রনাথের যে ইটা ছিল, ধর্ম ছিল, এটা অনেকে বলে তার কেবলা ছিল ইংল্যান্ডে। এই জিনিসটা বুঝতে হবে যে কাদিয়ানিরা যেমন একটা সংস্কার মতবাদ ইসলামের মধ্যে, ব্রাহ্ম ধর্ম হিন্দুদের মধ্যে একটা সংস্কার মতবাদ, যেটা দুটাই ব্রিটিশের প্রভাবে যেটা আসছে এদেশে। তো এই ব্রিটিশরা কি ব্রিটিশদের দেশ স্বাধীনতা যে চাননি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মনে করার যুক্তিসঙ্গত কারণ আছে। এগুলো আপনি যদি ঘরে বাইরে পড়েন বা পড়েন, এই গোড়া পড়েন, তাহলে কিন্তু এটা প্রকাশ হয়ে যায় যে রবীন্দ্রনাথ কিন্তু সহজে এইটা চাননি, নাম কি বলে, ব্রিটিশের কাছ থেকে আমরা স্বাধীনতাটা। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লামা ইকবাল তিনি বারবারই বলতেন যে আমরা স্বাধীনতা চাই, কিন্তু প্রস্তুতিটাকে গুরুত্ব দাও। হ্যাঁ, নাহলে তোমাদের দাস্তান ভি নেই গা দাস্তান হবে, তোমাদের কাহিনীতে কোনো কাহিনী থাকবে না যদি না তোমরা নিজেকে প্রস্তুত করো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু ভারতবর্ষ ঠিকই স্বাধীন হয়ে যায়, কিন্তু তার আগেই আল্লামা ইকবাল মারা যায় 1938 সালে। আর নজরুল তিনি এই নাম কি বলে বোবা হয়ে যান, পাগল হয়ে যান, এটা 1942 সালে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে পরবর্তীতে যারা
এই আহমেদ ছফা থেকে শুরু করে এই নাম কি বলে কাজী আব্দুল ওয়াদুদ, এরা যখন নজরুলের সমালোচনা করে, নজরুলের যে ভান্ডার, সে ভান্ডারকেই কিন্তু এই বুঝতে পারেননি। কারা বুঝতে পারেননি? এই নজরুলের ভান্ডারকেই বুঝতে পারেননি, নজরুলের ভান্ডারকেই বুঝতে পারেননি। একটা মানুষ কোত্থেকে তার সাহিত্যগুলো রচনা করছেন সেটা যদি বুঝতে না পারা যায়, তাহলে তো তাকে অ্যানালাইসিস করা যাবে না, সেই ভান্ডারটা জানা থাকা লাগবে। তো সমালোচনা কিন্তু ব্রিটিশরা অনেক সমালোচনা করেছে, শেক্সপিয়ার থেকে গেটে থেকে, কিন্তু সমালোচনা সাহিত্যের সমালোচনা কিন্তু প্রচুর জ্ঞান থাকা লাগে। কিন্তু বাংলায় এমন একটা নজরুলের পর থেকে এর যে নজরুল দায়ী ছিল, কারণ নজরুল তো মানে অনেক কিছুই নিয়েছেন ইকবাল থেকে, কিন্তু ইকবালকে নেওয়া তত সহজ না। ইকবালকে বুঝতে গেলে ব্রিটিশ দর্শন, জার্মান দর্শন, ফ্রেঞ্চ দর্শন,